ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? শালা লুচ্চা, মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায় তাই না? সরি। তোর সরির গোষ্ঠী কিলাই শালা খ্যাত। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, মেয়ে দেখলে খালি গায়ে পড়তে মন চায়। এই বলে রুহি চলে গেল, আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর ভাবতে লাগলাম, সামান্য কিছুর জন্য আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারতো। খালা বিশ্বাস করো, আমি কিছু করিনি। ঋতু সব মিথ্যা বলছে, খালা বিশ্বাস করো। চুপ, তোকে আমি নিজের ছেলের মতো দেখি। তুই ছি, তুই আমার মেয়ের সাথে এই কাজ করলি? ছি ছি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তারপর আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার জিনিসপত্র নিয়ে বাইরে বের হয়ে আসলাম। আর আসার সময় খালাকে উদ্দেশ্য করে বললাম, খালা আমি কিছু করিনি, তুমি এটা বুঝলে না, একদিন অবশ্যই বুঝতে পারবে। আর ঋতুকে বললাম, আমি নিজের বোনের চোখে তোকে দেখতাম, কিন্তু তুই যে কাজ করলি তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তারপর আমি এই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর ভাবতে লাগলাম, কোথায় যাব? এখন তো আমার কেউ নেই। আপনারা হয়তো বা কিছু বুঝতেছেন না, তাহলে চলেন আগে কি হয়েছে আপনাদেরকে বুঝিয়ে নিয়ে আসি। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আহমেদ, ইন্টার 2য় বর্ষে পড়ি। আমার মা বাবা অনেক আগে মারা গেছেন, যখন আমি ছোট ছিলাম একটা সড়ক দুর্ঘটনায়। আমি খালার বাসায় ছিলাম, আমি বেড়াতে এসেছিলাম খালার বাসায়। আর মা বাবা আমাকে এখানে খালার বাসায় দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা হয়, আর তাই আমি এখানে থেকে বেঁচে গেছি। আমার খালার নাম রোমান আক্তার, ওনার একটা মেয়ে আছে নাম ঋতু, সে আমার ছোট 2 বছরের। খালু থাকে বিদেশে, খালুর নাম তারেক মিয়া। আমার চাচা চাচি আছে, তবে তারা আমাকে বের করে দিয়েছে আমার বাবার সম্পত্তি দখল করে। আমার খালু কিছু বলতে পারেনি, কারণ আমার চাচা একজন এমপি, নাম মতিউর রহমান। চাচার একটা ছেলে আছে, তার নাম সজীব, আর চাচির নাম হলো রাহেলা বেগম। যাক, এখন গল্পে আসা যাক। খালা আমাকে অনেক ভালোবাসে, আর ঋতু মানে আমার খালাতো বোন আমাকে সহ্যই করতে পারে না, আমাকে অনেক কষ্ট দেয়। আর যখন টিউশনি করে আসছিলাম তখন দেখলাম ঋতু সজীব মানে আমার চাচাতো ভাইকে কিস করতেছে। আমি তাদের সামনে গেলাম, ছি ঋতু, তুই এগুলো কী করে করতে পারলি, ছি। এসব বলে আমি তাদের সামনে আরও এগিয়ে গেলাম আর বললাম, তোরা রিলেশন করবি ঠিক আছে, তোরা বিয়ের আগে কেন এসব করতেছিস, এইসব ভালো না। তখন ঋতু আমাকে ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলার? ছোট লোক, আমাদের কাজে নাক গলাতে আসবি না। তাই আমি অপমানিত হয়ে বাড়িতে চলে আসলাম মন খারাপ করে। কলিং বেল দিলাম, খালা দরজা খুলে দিয়ে বলল, কি রে বাবা, তোর কি হলো? না খালা, আমার কিছু হয়নি। আমি রুমে গেলাম, রুমে গিয়ে খাটে শুয়ে ভাবতেছি আজকে আমার সাথে কি হয়ে গেল। রুমে শুয়ে আছি, হঠাৎ করেই ঋতু মানে আমার খালাতো বোন এসে আমার রুমে এসে দরজা আটকেই জামা কাপড় ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো, কী রে ঋতু, এগুলো কি করতেছিস? প্লিজ এগুলো করিস না, দয়া করে আমাকে খারাপ বানাস না সবার কাছে। তোকে অনেক সহ্য করেছি, আর না, তোকে আমি এই বাড়ি ছাড়া করব। তারপর সে বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো। তখনই খালা এসে বলতে লাগলো, কি হয়েছে মা? দরজা খোল ঋতু। দৌড়ে গিয়ে সে দরজা খুলে দিল। তার মার পিছনে গিয়ে বলতে লাগলো, মা, এই জানোয়ারের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল, ভাগ্যিস তুমি এসেছো। তারপরের কাহিনীগুলো তো আপনারা জানেনই। এবার চলুন বর্তমান। আনমনে হয়ে পথে হাঁটছি আর ভাবছি, তখনই হঠাৎ করে মনে পড়ল কলেজের পাশে একটা মেসে উঠবো, কারণ ওই দিন একটা বাসার নিচে দেখেছিলাম বাসা ভাড়ার সাইনবোর্ড। মেসের ভাড়ার কোনো চিন্তা নেই, কারণ আমি টিউশনি পড়াই। যে বাবা সেই কাজ। মেসে উঠে কিছুক্ষণ রুমটা সাজাতে সাজাতেই দুপুর হয়ে গেল, তাই নিচের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম। ও বলে দেই, কাল ম্যাচ শেষ হয়েছে, টিউশনের বেতনে পেলাম, তাই আর কোনো টাকা নিয়ে চিন্তা হয়নি। ম্যাচে এসে খাবার খেয়ে জোহরের নামাজ পড়ে বিছানায় গায়ে দিয়ে ভাবতে লাগলাম, কেন আমাকে ঋতু মিথ্যা অপবাদ দিল? আর খালা তো আমাকে নিজের ছেলের মতোই ভাবে, সে কেমনে বিশ্বাস করে নিল? আর নিবে না বা কেন? তার নিজের মেয়ের কথা তো সে অবিশ্বাস করবে না। আর এটাও বলতেছি, হায় রে দুনিয়া, আজ আমার কেউ নেই বলে, আমি এতিম বলে। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে হয়তো খালা তার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিত। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুমতি কোটে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ও, আপনারা আবার ভাবতে পারেন আজকে টিউশনিতে যাইনি কেন? আজ শুক্রবার ছিল, তাই টিউশনি করাতে যাইনি। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে কিছুক্ষণ পরে দোকান থেকে কিছু খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে আজান শুনে ঘুম থেকে উঠে পড়লাম আর গেলাম বাড়ির পাশে মসজিদে। নামাজ পড়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।
ফজরে নামাজ পড়ে উঠে সকালে ঠান্ডা হাওয়াটা হাঁটাহাঁটি করলে মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। তারপর দোকান থেকে কিছু একটা খেয়ে 7টায় একটা টিউশনি করাতে গেলাম। সেখান থেকে এসে কলেজ গেলাম। সেখানে গিয়ে দেখি এখন আমার বন্ধু আবির আসেনি। আপনাদের তো আবার বলতে ভুলে গেছি আমার বন্ধু আবিরের কথা। আবির আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার সব কিছুই জানে, কিন্তু কালকের বিষয়ে জানে না। আবির এখনও আসেনি, তাই আমি একটা গাছের নিচে বসে বই পড়ছি। আমার মন খারাপ হলে বই পড়ি। কিছুক্ষণ পর আবির আসলো আর বলতে লাগলো, কিরে আহমদ, কখন আসলে? এই তো একটু আগেই। কিরে, তোর মন খারাপ কেন? কই, আরে না এমনি। তুই আমার কাছে মিথ্যা বলিস কেন? কাল কল দিলাম ধরলি না, আজ আসার সময় কল দিলি না, আর এখন বসে বই পড়ছো, কি হলো আমাকে বল, যদি বন্ধু মনে করিস। মন খারাপ করি, তারপর তাকে সব বলতে লাগলাম। বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন আবির আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, দেখ, মন খারাপ করিস না, এগুলো ভুলে তুই নিজেকে গড়ে তোল, যাতে সবাইকে দেখাতে পারস। আবিরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। পরে নিজেকে স্বাভাবিক করে নিলাম। বন্ধু, তুই এখানে থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসি, কেমন? সেটা বাড়ি থেকে করে আসতে পারিস না? আর আমি তখন সময় দেখলাম, দেখি 9:50 বাজে। তাই দেরি না করে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম। হঠাৎ কারোর সাথে যেন ধাক্কা খেয়ে দুজনে পড়ে গেলাম। তাই তাড়াতাড়ি করে উঠতে গিয়ে দেখি কার সাথে ধাক্কা খেলাম তাই খেয়াল করিনি। যখনই সরি বলতে যাব, সামনে তাকে দেখি রুহি। আমি তো ভয় শেষ। এখন আমার কি হবে এগুলো ভাবছি। রুহি হলো মা বাবার একমাত্র সন্তান। তার অনেক বড় লোক, তাই তার অনেক অহংকার। এইসব ভাবতেছি আর মনে মনে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। তখনই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলতেছে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? শালা লুচ্চা, মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায়, তাই না? এসব কথা রুহি জোরে বলার কারণে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচে করেই, সরি, আসলে আমি দেখতে পাইনি। তোর সরের গোষ্ঠী কিলাই, শালা খ্যাত। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, মেয়ে দেখলে খালি গায়ে পড়তে মন চায়। এই বলে রুহি চলে গেল। আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর ভাবতে লাগলাম, সামান্য কিছুর জন্য আমাকে সবার সামনে এভাবে অপমান না করলে পারতো। এগুলো মনে মনে বলছি আর হাঁটছি। তারপর তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ক্লাসরুমে গেলাম। ক্লাসরুমে গিয়ে আবিরের পাশে বসলাম। অন্যদিকে রিমি, রুহির বান্ধবী, বলতে লাগলো, রুহি, তুই ছেলেটাকে শুধু কথা শোনালি, তার কোনো দোষ ছিল না। তুই চুপ করবি? তোর কেন ওই ছোট লোকের প্রতি দরদ হইতেছে? এখানে দরদের কি আছে? দেখ, তুই যেমন মানুষ সেও একজন মানুষ। শুধু ব্যবধান হলো তুই কোটিপতির মেয়ে আর ছেলেটা গরিব। তাছাড়া দেখ ছেলেটাকে কত মায়া লাগে। দেখ, আমাকে জ্ঞান দিতে আসিস না। ছেলেটাকে আমার একদম সহ্য হয় না, কারণ সে গরিব। আর বলি না, ছেলেটাকে কত মায়া লাগে? তাহলে তুই গিয়ে প্রেম কর। তোকে বোঝাতে আর পারবো না, তোর যা ইচ্ছে তাই কর। অন্যদিকে, কিরে, তোকে আবার এই অহংকারী মেয়ে অপমান করলো, তুই যদি ইশারা না করে বলতে, তাহলে ওর আজ কি করতাম? ছাড় না ভাই, ওরা বড় লোক, ওরা যা তা করতে পারে। এখন বাদ দে, স্যার আসছে, ক্লাস কর। একে একে সব ক্লাস শেষ করে বাহির হয়ে আমি আর আবির ক্যান্টিনে গিয়ে খেতে বসলাম। খাওয়া শেষেই, বন্ধু, তুই বাইরে গিয়ে দাঁড়া, আমার একটা কল আসছে, কথা বলে বিল দিয়ে আসতেছি। বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে বলে বাহির হয়ে কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটার পরে যে না গাছতলার কাছে যাব, তখনই কে যেন ল্যাং মেরে ফেলে দিল। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। সবাই হাসাহাসি করতে লাগলো। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। খেয়াল করলাম যে ল্যাং মারলো সে আর কেউ না, রুহি। তখন আমি কিছু বলতে যাব, তার আগে রুহি বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শরীর টাচ করা? এই বলে কষে থাপ্পড় মারলো। তুই জানিস এই জামাটার দাম কত? এই জামাটার টাকা দিয়ে তোর সারা বছর চলে যাবে। ছোট লোক, তোর জন্য আমার জামাটা নষ্ট হয়ে গেল। আপনি না আমাকে ফেলে দিলেন ল্যাং মেরে, তারপর আমাকে কথা শোনাচ্ছেন? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? আমি আর কিছু বলতে পারছি না ভাই। আমি অপমানিত হয়ে সেই জায়গা থেকে চলে আসলাম। আবিরের জন্য আর দাঁড়ালাম না। আসার সময় মোবাইলটা বন্ধ করে দিই। অন্যদিকে আবির ফোনে কথা বলে বিল দিতে দেরির কারণে আমার যে রুহি অপমান করলো তা কিছুই বুঝতে পারেনি। সে যখন বাইরে আসলো তখন সবাই আমার নামে এটা ওটা বলে। সে তখন সেটা শুনে তাদের কাছে গিয়ে বলে, কি হয়েছে? তাই সব আবিরকে বলতে লাগলো। তা শুনে আবিরের মাথা গরম। আবির গেল সে রুহির কাছে, গিয়ে বলতে লাগলো, এই যে মিস, বড় লোকের অহংকারী মেয়ে অমনি আমার বন্ধুকে সারাক্ষণ অপমান কেন করেন? এই
তোর সাহস কি করে হলো আমাকে অহংকারী বলার, ছোট লোকের বাচ্চা? এই বলে যখনই থাপ্পড় দিতে যাবে তখনই আবির হাত ধরে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় আমার মারার? এটা আমার বন্ধু না যে মারতে পারেন, এটা আবির খান, বুঝলেন? তোকে আমি আরে রাখেন আপনার রাগ, আপনি একজন অহংকারী। আপনারা সবাই শুধু টাকার দিক থেকে বড়, মনের দিক থেকে ছোট। আপনারা শুধু চিনের টাকা, তাই মানুষকে মানুষ মনে করেন না। জানেন ছেলেটা এটিম, তার কেউ নেই, তারপরেও ছেলেটা কত স্বাভাবিকভাবে হাঁটাচলা করে। সে নিজের পড়াশোনা নিজে চালায়, তা কখনো খোঁজ নিয়েছেন? এতদিন ধরে তাকে আপনি শুধু অপমান অবহেলা করে যাচ্ছেন। ছেলেটার মনে কত কষ্ট কখনো জানতে চেয়েছেন? ও আমি কাকে কি বলছি? আপনাদের কাছে তো সেই মন নেই যে তাকে বুঝবেন। এ কথা বলে আবির চলে যায়। অন্যদিকে রুহি মাথা নিচু করে সব কথা শুনে চোখের পানি নিয়ে বাসায় চলে গেল। অপরদিকে আমি কলেজ থেকে মেসে ফিরলাম। কতক্ষণ আজকেও কালকের বিষয়গুলো ভাবতে লাগলাম বসে বসে। কেন আমার সাথে এমন হয়? আমাকে কেন সবাই অবহেলা অপমান করে? মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দেই, তাতে যদি সবাই শান্তি পায়। যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে আরও আগে নিজের জীবন শেষ করে দিতাম। আবার ভাবতে লাগলাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আজকের দুঃখটা একটা খুশিতে পরিণত হবে। এইসব ভাবতে ভাবতে কানে আসলো জোহরের আজানের ধ্বনি। তাই দেরি না করে গোসল করে নামাজ পড়ে হোটেল থেকে কিছু খেয়ে মোবাইলটা হাতে নিয়ে খুলতে যাব, কিন্তু আর খুলিনি। অন্যদিকে আবির কল দিয়ে যাচ্ছে, কিন্তু মোবাইল বন্ধ পায়। তাই আবির মনে মনে ভাবে, ছেলেটা আবার নিজের কিছু করে পেলে নাই তো? তাড়াহুড়োতে তার বাসার ঠিকানা নিতে ভুলে গিয়েছে, নাহলে এখন যেতে পারতাম। এইদিকে আমি কিছুক্ষণ আরাম করতে লাগলাম আর ভাবতে লাগলাম কিছুদিন কলেজে যাব না। 3 মাস পর ফাইনাল পরীক্ষা, আবার পরেই মিস করা যাবে না কলেজ। তাই এখন কয়েকদিন কলেজে যাব না। এসব ভাবতে ভাবতেই 3টা বেজে গেল। তাই কী ভেবে যেন মোবাইল অন করলাম আর দেখলাম আবিরের 100+ কল। এটা দেখে আমি অবাক, আবির আবার কেন কল দিল এতগুলো? এসব ভাবতে ভাবতেই আবার আবির কল দিল আর দেরি না করে কল ধরলাম। সাথে সাথে আবির বলতে লাগলো, এই তোর মোবাইল বন্ধ কেন ছিল? এই কোথায়? তোর কিছু হলো না তো? নিজের কিছু করে ফেলিস নাই তো? এই তোর ঠিকানা দে। আরে আবির শান্ত হবি তো? এত প্রশ্নগুলো উত্তর দেবো কীভাবে? একটা একটা করে প্রশ্ন কর। আর তুই এগুলো কী বলতে বলছিস? আমি একদম ঠিক আছি। আমার মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। আর চার্জ দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মিথ্যে বললাম, কারণ তা না হলে সে এটা ওটা জিজ্ঞাসা করবে। এই আমি কিছু শুনতে চাই না, তুই এখন বাসার ঠিকানা দে, আমি এখন যাব তোর কাছে। আচ্ছা ঠিকানা নে, আর এখন আসা লাগবে না, আমি এখন টিউশনি করাতে যাব। আচ্ছা ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ। কল কেটে ফ্রেশ হয়ে টিউশনি পড়াতে গেলাম। সেখানে 4টা 30 পর্যন্ত টিউশনি পড়ে চলে আসলাম মসজিদে। সেখানে আসরের নামাজ পড়ে আরেকটা টিউশনিতে গেলাম। সেখানে সন্ধ্যা পর্যন্ত পড়িয়ে মাগরিবের নামাজ পড়ে মেসে এসে পড়তে লাগলাম। মনে মনে বললাম, আজ আর ডিনার করতে হবে না, কারণ টিউশনিতে যে নাস্তা দিছে তা দিয়ে আমার পেট ভরে গেছে। আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। অন্যদিকে রাতের বেলায় রুহি শুয়ে শুয়ে আবিরের বলা কথাগুলো ভাবছে আর বলছে, আসলে আমি টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করি না। ছি রুহি, ছি, তুই অনেক অহংকারী হয়ে গেছিস। তোর অহংকারের জন্য একজন এতিমকে অবহেলায় অপমান কষ্ট দিয়ে গেছিস। ছি, তুই অনেক খারাপ। রুহি নিজে নিজে বলতে লাগলো। সকালে ফজরের আজান শুনে উঠে গেলাম। তারপর মসজিদের নামাজ পড়ে বাজারে গিয়ে রান্না করার জন্য জ্বালাকি সব নিয়ে আসলাম। আগে বলে দেই, 10ম শ্রেণীতে যখন ছিলাম তখন খালা আমার ভালোর জন্যে ম্যাচ ঠিক করে সেখানে পাঠিয়ে দিয়েছিল, কারণ ঋতু আমাকে দেখতে পারতো না। তারপর কিছু রান্না করে খেয়ে একটু বসেছিলাম, তখন আবারও মোবাইলটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখে আবির কল দিয়েছে। কল ধরে বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। কী রে আবির, কল কেন দিয়েছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আর কলেজে আসবি না? আলহামদুলিল্লাহ। না রে, কলেজে কিছুদিন যাব না। কেন যাবি না? না এমনি। তাহলে আমিও কলেজে যাব না, আর তুই থাক, আমি তোর কাছে আসতেছি, দুইজন মিলে ঘুরবো। আচ্ছা তাহলে 10টার দিকে আসিস কেমন? আমি টিউশনি পড়ে তোর জন্য অপেক্ষা করবো না। আচ্ছা, আল্লাহ হাফেজ। কল কেটে দিল। ফোন রেখে কিছুক্ষণ পরে 7:30টার দিকে টিউশনি পড়াতে গেলাম। টিউশনি পড়িয়ে 9:30টার মধ্যে বাসায় আসলাম। কিছুক্ষণের ভিতরে আবির আসলো, তাই তাকে বসিয়ে নাস্তা আনতে যাব, তখন সে মানা করে দিল। অনেক জোর করে নাস্তা দিতে পারলাম না, তাই তাকে বসিয়েই আমি ফ্রেশের দুজনেই আবিরের বাইক নিয়ে ঘুরতে গেলাম। তবে বেশি দূরে না, আমার মেস থেকে 10 মিনিট লাগে গাড়ি করে যেতে। একটা সমুদ্র সৈকত, এটা হয়তো বা আপনারা চিনবেন, চট্টগ্রাম সীতাকুণ্ড
গুলিয়াখালিতে। অন্যদিকে রুহি কলেজে এসে আমাকে আর আবিরকে খুঁজতে লাগলো। আমাদেরকে খুঁজে না পেয়ে ছোট আমগাছতলে বসে অপেক্ষা করতে লাগলো, কারণ আমি আর আবির প্রতিদিন ওখানে আড্ডা দিই। আর কলেজ গেটের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। যখন আমি আর আবির আসলাম না, তাই সে হতাশ হয়ে ক্লাসরুমে চলে গেল। আর ক্লাস করতেছে আর মনে মনে বলতে লাগলো, আর আমি রিমাটাও আসলো না। অন্যদিকে ঋতুকে নিয়ে সজীব একটা হোটেল রুমে গেল। সেখানে সজীবের অনেক জোরাজোরিতে ঋতু শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে আমরা খাবার খেয়ে আরও কিছুক্ষণ করে সেইখানেই জোহরের নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে মোবাইলে অ্যালার্ম দিলাম, কারণ টিউশনি করাতে যাব, তাই টাইমে উঠতে যেতে পারি সেজন্য। মোবাইল রেখে ঘুমোতে যাব, তখন দেখি আবির আবারও কল দিয়েছে। কল ধরলাম। হ্যালো, হ্যাঁ আবির, বাসায় গেছিস? তুই ঠিক মতো গিয়েছিস তো? হ্যাঁ। আচ্ছা, আমি কিছুক্ষণ ঘুমাবো, ক্লান্ত লাগতেছে। আল্লাহ হাফিজ। আচ্ছা, তুই ঘুমা, পরে কথা হবে। কল কেটে দিলাম। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম। মোবাইল হাতে এনে দেখি 2:45 বাজে। তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে টিউশনি করাতে চলে গেলাম। এভাবে আবিরের সাথে ফোনে কথা বলা, টিউশনি করে 2 দিন কেটে গেল। আগে একটা কথা বলিনি, এই 2 দিন আবিরও কলেজে যায়নি। অন্যদিকে রুহি এই 2 দিন মন খারাপ করে থাকে আর মনে মনে বলতে লাগে, আমি মনে হয় আহমেদকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই সে কলেজে আসে না। আবিরও তো আসে না, সে আসলে তার থেকে তার নাম্বার নিয়ে ক্ষমা চাইতাম। এসব ভাবতেছে সকালে বেলকনিতে দাঁড়িয়ে। তখনই তার ভাবনার বেঘাত ঘটিয়ে তার আম্মু তাকে ডাকে। রুহিমা, নাস্তা করতে আয়, নাস্তা করে কলেজে যা। আসতেছে আম্মু। রুহি যখন নিচে যাবে তখন তার মোবাইলটা বেজে উঠলো। মোবাইলে তাকে দেখে রিমি কল দিয়েছে। কল ধরেই, হ্যালো রিমি, কি রে, কল কেন দিস? শোন, তোর জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ। কোনটা বলবো? এতদিন সব খারাপ হচ্ছে, তাই আগে ভালোটা বল। ভালোটা হলো আবির কলেজে এসেছে। আর বলতে না দিয়ে রুহি বলতে লাগলো, কি আবির কলেজে এসেছে? খুশি হয়ে? তাহলে আহমেদ এসেছে, তাই না? আরে, কথাটা শেষ করতে দিবি তো? আমি বললাম আবির এসেছে, কিন্তু আহমদ না। রুহি এটা শুনে মন খারাপ হয়ে যায়। আবার কিছু একটা মনে করে খুশি হলো। খুশি মনে নাস্তা করতে গেল। রুহিকে খুশি দেখে তার মা বাবা বলতে লাগলো, তা আমার আম্মুটার কিসের জন্য খুশি দেখাচ্ছে? এই 2 দিন তো মন মরা ছিল। আরে না আম্মু, এমনি। খাবার দাও তো, দেরি হচ্ছে, কলেজে যাব। আচ্ছা বাবা, দিস, এত রাগ দেখাস কেন? এই নে, খাবার খেয়ে আমাকে উদ্ধার কর মেরি বেটি। রুহি খাবার খাচ্ছে আর বলতে লাগে, আচ্ছা আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু কিছু কাজে ঢাকায় গেছে। ও। আরও কিছুক্ষণ কথা বলতে বলতেই রুহির খাওয়া শেষ হয়। তাই তার মাকে বিদায় দিয়ে কলেজে এসে সোজা রিমিকে নিয়ে আবিরের কাছে চলে যায়। আর এখানে গিয়ে বলতে থাকে, হাই আবির, কেমন আছো? আবির রুহির দিকে কেমন করে যেন তাকে কিছু ভেবেই বলল, আমি ভালো আছি। আচ্ছা আবির, তোমার বন্ধু আহমেদ কোথায়? তাকে আর তোমাকে এই 2 দিন দেখি নাই। এখন তুমি আসলে আর তোমার বন্ধু আসলো না, আসলে হয়েছে কি তোমাদের? আমি আসিনি এমনিতে। তা আহম্মদকে আপনি খুঁজতেছেন কেন? আবার অবহেলা করার জন্য, নাকি অপমান, নাকি থাপ্পড় দেওয়ার জন্য? কি করার জন্য খুঁজছেন আমার বন্ধুকে? একটা অনুরোধ রাখিয়েন, আপনি আমার বন্ধুকে আর অপমান করবেন না। ছেলেটা অনেক কষ্ট নিয়ে জীবনযাপন করে, প্লিজ। এই কথাগুলো সব রুহি মাথা নিচু করেই শুনেছে আর চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়তেছে। আসলে আমি অনেক সরি তোমাকে আর আহমেদকে খুঁজতেছি, কারণ এতদিন কাজের জন্য ক্ষমা চাইবো। এই কথাগুলো সব রুহি মাথা নিচু করে বলেছে। রুহির এমন কথা শুনে আবির অনেক অবাক হলো আর তার সাথে মাথা নিচু করে রুহিকে বলল, রুহি, আসলে সরি, আমি বুঝতে পারিনি তুমি এখানে কী জন্য আসলা। আমি ভাবলাম অন্য কিছু করবা, তাই আসলে আমি সরি। আরে তুমি কেন সরি বলতেছো? আসলে আমি আগে যা করেছি সেই জন্য তুমি এগুলো বলছো। আমি সরি এতদিন যা করেছি। আচ্ছা আবির, আহমেদ আসবে না? না, কাল থেকে আসতে পারে। আচ্ছা আবির, আহমেদের নাম্বারটা দেওয়া যাবে? আসলে ফোন করে সরি বলতাম, আর কাল যদি না আসে তাই। যেহেতু তুমি ভুল বুঝতে পেরেছো, সেহেতু নম্বর দেওয়া যায়। এই নিন, 018। আচ্ছা, পরে কথা হবে, এখন ক্লাসে যাই, কেমন? এই বলে আবির চলে গেল। আর রুহি আমার নাম্বার পেয়ে অনেক খুশি হলো, যেন আকাশে 4টা পেল। আর এদিকে আমি সকল টিউশনি শেষ করে নামাজ পড়ে বাসায় আসতেছি হেঁটে হেঁটে। তখনই আমার সামনে একটা 7-8 বছরের ছেলে এসে বলতে লাগলো, ভাই, একটা ফুল নিন ভাবির জন্য, মাত্র 20 টাকা। একটা ফুল নিন ভাই, আজ 2 দিন কিছু খাইনি। যদি একটা ফুল নিতেন তাহলে একটা কলা রুটি খেতে পারবো। ভাই নেন।
ছেলেটাকে দেখে আমার মায়া হতে লাগলো। কি সুন্দর ছেলে। তাকে বললাম, আচ্ছা তোমার নাম কি? ভাই আমার নাম আবু সাইদ। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আর কিছু না বলে পকেটে হাত দিয়ে দেখি 200 টাকার মতো আছে। এটা তাকে দিয়ে বললাম, এগুলো দিয়ে ভালো করে খাবে কেমন? তখন ছেলেটি বলল, ভাই এই নিন সব ফুল, ভাবির জন্য এখানে 10টা আছে। আরে তোমার ভাবি নেই, আর আমার ফুল লাগবে না, তুমি রেখে দাও। ভাই গরিব হতে পারি, না খেয়ে মরে যাব, তবু এটা আমি নিতে পারবো না। ভাই ফুল না নিলে টাকা নিনি। আমি ছেলেটাকে এই কথা বলতে শুনে তাকে জোরে ধরে কান্না করে দিলাম আর বললাম, তুমি আমাকে ভাই ডাকলে না? হুম। তাহলে নিজের ভাই মনে করে নাও, আজ থেকে তুমি আমার ভাই। আচ্ছা তুমি কোথায় থাকো? তোমার বাসায় কে কে আছে? ভাই আমার কেউ নাই, আর আমি যেখানে ইচ্ছে সেইখানে থাকি। তার কথা শুনে আমি তাকে বললাম, এই তোর কেউ নেই মানে? আমি আছি আজ থেকে তুই আমার ভাই আর আমার সাথেই থাকবি। আপনারা আবার ভাববেন না 3টা টিউশনি করে কেমনে চলবো। আসলে 3টা মিলিয়ে বেতন 6000 টাকা। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি, তাতে ডেইলি 500 থেকে 300 টাকা আয় করি। আমি সাইদকে নিয়ে বাসায় হাঁটা ধরলাম আর মনে মনে বললাম, হায় রে দুনিয়া, যাদের হাত পা আছে, হাঁটার সুযোগ, বসার সুযোগ, কাজ করার সুযোগ আছে, আজ তারাই ভিক্ষা করে খায়। আর এই অবুঝ ছেলেটার কি মন মানসিকতা। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমার এই কাজ একজনের চোখ এড়ালো না, আর সে হলো রুহি। সে আর রিমি রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন সেটা রিমি দেখে রুহিকে বলল, দেখ রুহি, রাস্তার ওই পাশে এটা আহমদ না? হ্যাঁ রে, এটা তো আহমেদ। দেখ একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করছে। আসলে ছেলেটা অনেক ভালো। রে, আচ্ছা চল তার সাথে এখন দেখা করি। চল। এই বলে রেস্টুরেন্টের বিল দিয়ে বাইরে আসতে দেখে আমি নেই। আমি বাসায় এসে নিজে আগে ফ্রেশ হলাম, তারপর সাইদকে ফ্রেশ হয়ে আসতে বললাম আর আমি খাবার বানাতে গেলাম। কিছুক্ষণ পর সাইদ ফ্রেশ হয়ে এসে আমার খোঁজে রান্না করে আসলো। ভাইয়া তুমি এইখানে? তুমি রান্না করতে জানো ভাইয়া? হ্যাঁ ভাই, আমি রান্না করতে পারি। আচ্ছা তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। সাইদ ভালো ছেলের মতো টেবিলে বসে পড়লো। আমি কিছুক্ষণ পর নাস্তা আনলাম, তাকে নাস্তাতে আমি নিজে খেতে বসলাম। খাওয়ার সময় সাইদকে বললাম, সাইদ শোন, তোকে নিয়ে রাত 7:30টার দিকে বের হবো, তোর জন্য জামা কাপড় কিনতে হবে কেমন? সত্যি ভাইয়া? হ্যাঁ, এখন খেয়ে আমরা রেস্ট করব, তারপর আমি আর তুই মার্কেটে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছি। তখন সাইদ বলল, জানো ভাইয়া, তুমি ছাড়া আজ পর্যন্ত কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি। আমি এতিম বলে সবাই মারতো, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত, কারণ আমি এতিম তাই। আচ্ছা ভাইয়া, আমি এতিম কি আমার দোষ? আমার কেউ নাই কি আমার দোষ? কেন সবাই আমাকে অবহেলা করে? আমি সবার কাছে একটু ভালো কথা ব্যবহার চাই। আমরা এতিমরা আর বেশি কিছু চাই না, কিন্তু তারা আমাদের যে অবহেলা করে, যেন আমরা তাদের অনেক ক্ষতি করে ফেলেছি। আমারও তো ইচ্ছে করে এতিম হয়ে জন্ম নেয়নি। আল্লাহ আমাদের এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ তো নিজে বলেছেন, তোমরা এতিমকে কষ্ট দিও না, সব সময় তাদের ভালোবাসো। তারা কেন এটা বুঝে না ভাইয়া? এটা বলে আমাকে সাইদ জড়িয়ে ধরে কান্না করে দিল। তার কথা শুনে আমারও কান্না চলে আসলো। আমি তাকে মাথায় থাপড় দিয়ে বললাম, তুই নিজেকে কখনো এতিম বলবি না, তাহলে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। দেখ, আমাদের কেউ নাই তো কী হয়েছে, আমাদের আল্লাহ আছেন, তাই মনে কখনো কষ্ট নেবে না। সবসময় আল্লাহর উপরে আস্থা রাখবি। আরও কিছুক্ষণ কথা বলতে বলতে দেখি 7:20 বাজে। তাই আমি সাইদকে বললাম, এখানে বস, আমি রেডি হয়ে আসছি। তারপর রেডি হয়ে দুজনে আমরা বের হলাম। তারপর কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসেই তার জন্য কিছু জামা কাপড় কিনে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে দুই ভাই চলে আসলাম। রাতে ঘুমানোর সময় আমি থেকে বললাম, কাল সকালে রেডি থাকিস ভাইয়া, টিউশনি করে এসে তোকে স্কুলে ভর্তি করে দেবো কেমন? আমার মুখ স্কুলের কথা শুনে সাইদ অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সে ঘুম হলে আমি ঘুমোতে পারিনি, কারণ আমার প্রতিদিনের দিন কাটে বর্তমান দিয়ে আর রাত কাটে অতীত দিয়ে। কিছু অতীত ভোলা যেতে চাইলেও ভোলা যায় না, কিছু কথা বলতে চেয়েছি কিন্তু ভোলা নয়, কিছু মানুষের অবহেলার কষ্ট ভালোবাসায় বলতে চেয়েছি কিন্তু এখনও পারিনি, কারণ তারা ছিল আমার অনেক আপন। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে রুহি আমার কথা ভাবতেছে, ছেলেটাকে কত না অপমান অবহেলা করলাম, কিন্তু ছেলেটা এত ভালো কখনো ভাবতে পারিনি। যেখানে আমরা কিছু ধনী হয়ে এত বড় মনের না, সে একজন এতিম হয়ে এত বড় মনের মানুষ। আসলে ছেলেটা অনেক ভালো। কাল সকালে সে আসলে তাকে সরি বলে বন্ধু বানিয়ে নিব। এসব ভেবে ঘুমিয়ে গেল। ভোরবেলা নামাজ পড়ে নাস্তা বানাতে বানাতে দেখি সাইদ উঠে পড়েছে।
তাকে ফ্রেশ হতে বলে খাবার বানিয়ে নাস্তার টেবিলে নিয়ে আসলাম। সে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। আমি তাকে নাস্তা দিয়ে নিজে খেতে বসলাম। দুইজন নাস্তা করে একটু বসে নিলাম। একটু পর দেখে আবির কল দিল। হ্যালো আবির, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আচ্ছা, আজ কলেজে আসবি? আলহামদুলিল্লাহ। তাহলে সাবধানে আসিস, কেমন? আল্লাহ হাফিজ। হ্যাঁ, আল্লাহ হাফিজ। এরপর কল কেটে দিয়ে সাইদকে আমার ফোনটা দিয়ে বললাম, আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হবি না, আর এটাতে কার্টুন দেখ। এই বলে টিউশনি করাতে চলে আসলাম। আসলে আবির ছাড়া কেউ কল দেয় না। আগে একজন দিত, বাট এখন আর দেয় না। আর এখন সাইদ ঘরে একা একা কী করবে, তাই দিয়ে আসলাম। আমি টিউশনি করে বাসায় এসে নিজে ফ্রেশ হয়ে সাইদকে নিয়ে বের হলাম। আমাদের কলেজের পাশে একটি স্কুল আছে, সেখানে চলে আসলাম। তাকে প্রথম শ্রেণীতে ভর্তি করে তার ক্লাসে দিয়ে আমি কলেজে চলে আসলাম। অন্যদিকে ঋতু সজীবকে কল দিল। হ্যালো বাবু, কি করো? এই তো তোমার কথা ভাবি, তুমি কি করো? আমিও তোমার কথা ভাবি। আচ্ছা সজীব, আমরা যে কাজটা করছি তা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো একবার? আরে কিছু হবে না, আমি আছি তো। তাদের মাঝে আরও অনেক কথা হলো। তারা কি করছে না করছে তা আপনারা গল্পের সাথে থাকলেই জানবেন। আমি কলেজে এসে সোজা আবিরের কাছে গেলাম। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ, তুই? তা আজ কলেজের কথা মনে পড়লো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভাই, আজ মনে পড়লো। কিরে, তোকে দেখলাম একটা বাচ্চা ছেলেকে নিয়ে স্কুলের দিকে গেলি। তাকে ডাক দিব ভাবলাম, কিন্তু দেয়নি, ভাবলাম তুই এলি বলিম। তারপর তাকে সব বললাম। তার সাথে আরও কিছু কথা বলতেছিলাম, তখন আমাদের সামনে দেখলাম রুহি এসে দাঁড়ালো। আমি তাকে দেখে মাথা নিচু করে চলে আসতে যাব, তখন রুহি বলল, আহমেদ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মাথা নিচু করে বললাম, কি কথা ম্যাম? নাকি আবার আজকে অপমান করবেন? করলে করেন, আমি কিছু মনে করব না। আসলে আমি সরি, তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ আহমেদ। আমি রুহির কথা শুনে তো অবাক। কি বলে এই মেয়ে? আচ্ছা, আপনার গায়ে জ্বর টর আসলো না তো? কি আবল তাবল বলছেন? দেখেন, অপমান করবেন তো ভালো, তাই এখন এত ভালো ব্যবহার করে পরে খারাপ আচরণ করলে অনেক কষ্ট পাবো। প্লিজ আহমেদ, এইভাবে বলো না, আমি সত্যি অনেক লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও। কান্না করে কথাগুলো বলল। আমি তার দিকে তাকিয়ে দেখি, সত্যি সে মনে হয় মন থেকে বলছে। যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে ঠিক আছে, যান, ক্ষমা করে দিলাম। সত্যি? তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড? দেখেন, আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, তা আমি করেও দিয়েছি। তার বাইরে আমি আর কিছুতে জড়াতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। বাই। এই বলে চলে আসলাম। পেছন থেকে রুহি আমার দিকে চলাচল করে তাকিয়েছিল। তারপর রুহি দেখলো আবিরে চলে আসতেছে। তখন রুহি বলল, আবির শুন। বলুন। তোমার বন্ধু এমন কেন? কি হবে ও আমাকে বন্ধু বানালে? তা আমি নিজেও জানি না, তবে আমি অনেক দেখেছি আহমদের সাথে কোনো মেয়ে ফ্রেন্ড হতে চাইলে তাকে ফিরিয়ে দিয়েছে, সে ছাড়া আমি কিছু জানি না। আচ্ছা, আমি এখন ক্লাসে যাই। এই বলে চলে আসলো। এদিকে রুহি মনে মনে বলতেছে, যে করে হোক আমি আহমেদকে নিজের ফ্রেন্ড বানাবো। এই বলে সে ক্লাসে চলে আসলো। আবির এসে আমার সাথে বসে কিছু কথা বললাম। এর মধ্যে ক্লাসের স্যারও আসলো। তা ঠিক হয়ে বসলাম। একে একে সব ক্লাস করে বাইরে এসে আবিরকে সাথে নিয়ে সাইদের স্কুলে আসলাম। এসে দেখি স্কুল মাত্র ছুটি দিয়েছে। কিছু দূর থেকে সাইদ আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমি অনেক খুশি, ক্লাসের সবাই আমাকে বন্ধু বানিয়েছে। আমি অনেক অনেক খুশি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আরে আমি তোর ভাই, আমাকে ধন্যবাদ দিতে হবে না। ভাইয়া, তোমার পাশে ভাইয়াটাকে? ওহ, তোকে পরিচয় করিয়ে দিই, এ হলো আমার বন্ধু, তোর আরেকটা ভাইয়া। সাইদ আবিরকেও জড়িয়ে ধরলো ভাইয়া বলে। তখন আবির বলল, তা তোমার নাম কি? আমার নাম সাইদ, তোমার নাম কি? আমার নাম আবির, আজ থেকে তুমি আবির ভাইয়া বলে ডাকবে, কেমন? আচ্ছা আবির ভাইয়া। তখন আবির বলল, আচ্ছা চল, আজকে সবাই রেস্টুরেন্টে খাবার খাবো। আরে না, আরেকদিন, আজ না। ওই, আমি তোমাকে বলেছি আমি মার পিচ্চি ভাইকে বলছি, চল সাইদ। আচ্ছা আবির ভাইয়া, আর কেউ গেলে আসতে পারে আমাদের সাথে। যা বাবা, ভাই একটা পেতে না পেতে আমাকে বলে গেলি, যা, তোদের সাথে কথাই কমো না। বলে তাদের পিছে পিছে হেঁটে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। সেখান থেকে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দুজনে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করে জোহরের নামাজ পড়লাম। তারপর দুই ভাই গল্প করে কিছুক্ষণ পর টিউশনি করাতে গেলাম। সব টিউশনি করে বাসায় আসলাম। বাসায় এসে নামাজ পড়ে দুজন মিলে নাস্তা করে পড়তে বসলাম। আমি সাইদকে
এটা ওটা বুঝিয়ে দিচ্ছি। সে অনেক মেধাবী হওয়ার কারণে আমার বোঝাতে সমস্যা হচ্ছে না। কিছুক্ষণ পরে এশার নামাজ পড়ে আমি আবিরকে কার্টুন দেখতে বলে খাবার বানাতে গেলাম। কিছুক্ষণ পর খাবার তৈরি করে দুজনে মিলে খেয়ে দুই ভাই আরও কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে রুহি, আচ্ছা, আহমেদ কি আমাকে ক্ষমা করে দিয়েছে? যদি ক্ষমা করে দিয়ে থাকতো তাহলে আমাকে বন্ধু বানাতে তার কিসের আপত্তি থাকতো? না, আমি তার সাথে বন্ধু হয়ে ছাড়বো। না হলে বন্ধু না বানানো কি কাহিনী আছে ওটা জানবো। এইসব ভাবতে হতে ঘুমিয়ে গেল। আমি সকালে নামাজ পড়ে সে নাস্তা বানিয়ে দুজনে খেয়ে সাইদকে রেখে আমি টিউশনি করে বাড়িতে এসেই দুই ভাই ফ্রেশ হয়ে স্কুল আর কলেজের দিকে রওনা দিলাম। আমি সাইদকে স্কুলে রেখে এসে আবিরের সাথে বসলাম। কলেজে এসে আবিরের সাথে বসলাম। কিরে হারামি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোর? আমারও আলহামদুলিল্লাহ। তার সাথে আরও কিছুক্ষণ কথা বলতেছিলাম। হঠাৎ দেখলাম কেউ এসে আমার পাশে বসতে লাগলো আর বলতে লাগলো, হাই, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। তারা কুশল বিনিময় করতেছে। আমি সেখান থেকে উঠে চলে আসতে যাব, তখন আবির বলল, কিরে, কোথায় যাস? ক্লাসে যাচ্ছি। কেন, কোনখান থেকে শুরু হইতে অনেক দেরি আছে। আয় বস, আড্ডা দিই সবাই। আমার ভালো লাগছে না ভাই, আমি চলে যাচ্ছি, তোর আড্ডা দে। এসব বলছিলাম তখন রুহি আর চোখে তাকিয়ে দেখছিল। ও মন খারাপ করে আছে। আমি এইসব বলে যখন চলে আসবো তখন রুহি বলতে লাগলো, দাঁড়াও আহমেদ। আমি তার কথা শুনে থমকে গিয়ে বললাম, কি বলবেন বলেন, আমার ভালো লাগছে না। তুমি আমার জন্য এখান থেকে চলে যাচ্ছ তাই না? আসলে তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তা না হলে আমাকে ফ্রেন্ড বানাওনি। ঠিক আছে, আমরা আড্ডা দিতেছি, সেখান থেকে উঠে চলে যাচ্ছ। আগের ব্যবহারের জন্য সরি, আমি আবার তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে কি যে বলেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর অতীতে কি হয়েছে না হয়েছে আমি সব ভুলে গেছি। তাহলে আমাকে ফ্রেন্ড বানাতে ক্ষতি কিসের বলো শুনি? আপনাকে ফ্রেন্ড বানালে আমার ক্ষতি হবে না, বরং আপনার ক্ষতি হতে পারে। কোথায় আপনি আর কোথায় আমি। আমার সাথে বন্ধুত্ব করলে আপনার মান সম্মান চলে যাবে। কোথায় আকাশ আর কোথায় পাতা। আমি আপনার স্ট্যাটাসের না, সো আপনাকে আমি বন্ধু বানাতে পারবো না। ওই, আমি তোকে বলছি তুই আমার ফ্রেন্ড হলে আমার মান সম্মান যাবে। একবার বলছি, তোরা আমাকে স্ট্যাটাস একটা না, এখন বল বন্ধু বানাবে নাকি বানাবি না? না বলে আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ক্লাসে এসে একটা পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। আর মনে মনে বলতে লাগলাম, আমার কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না। চাই না আর কারো জন্য কষ্ট পেতে, চাই না আর কারো জন্য ওই জ্যোৎস্না রাতে অন্ধকারে একা রুমে বসে কান্না করতে। এ মেয়ে নামক ব্যক্তিগুলো আমার জীবনের কষ্টের অন্যতম কারণ। কেউ দিয়ে দেয় মিথ্যা অপবাদ, আর কেউ কিছু না জানিয়ে ভুল বুঝে চরিত্রহীন বলে, ছোট লোক বলে অপমান করে চলে যায়। লাগবে না ভাই মেয়ে নামক ব্যক্তিগুলো আমার জীবনে। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। তাই কেউ দেখার আগে তাড়াতাড়ি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বসে নিজে নিজে বই পড়তে লাগলাম। অন্যদিকে রুহি আবিরকে বলতে লাগলো, হতে বলেছে তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তুমি কান্না করছো কেন? যদি আমাকে ক্ষমা করে দিত তাহলে ফ্রেন্ড বানাতে সমস্যা কিসের? এটার কোনো কাহিনী আসে মনে হয়? আমি বের করব, তুমি চিন্তা করিও না। আবির তোমাকে ফ্রেন্ড বানাবে, আমি কথা দিচ্ছি। রুহি খুশি আবিরকে ধন্যবাদ দিয়ে ক্লাসে চলে গেল। আবিরও ক্লাসে এসে আমার পাশে বসলো। বলতে লাগলো, আচ্ছা একটা কথা বল। বল, কি বলবি বল। আচ্ছা, তুই কি রুহিকে সত্যি ক্ষমা করে দিয়েছিস? সত্যি করে বলবি। হ্যাঁ, আমি সত্যি রুহিকে ক্ষমা করে দিয়েছি। তাহলে ওকে ফ্রেন্ড বানাতে তোর সমস্যা কিসের? বানিয়ে ফেল ফ্রেন্ড। ফ্রেন্ড হতে চেয়েছে, আর তো কিছু না। না, আমি কাউকে ফ্রেন্ড বানাবো না, আমার লাগবে না, আমার তুই হলেই হবে। আচ্ছা, একটা সত্যি কথা বলবি তুই যদি আমার বন্ধু হয়ে থাকিস? কি বল। তুই মেয়েদের ফ্রেন্ড কেন বানাতে চাস না? আমি মাথা নিচু করে বললাম, এমনি। আমি চাই না আবির জানো। আবির আমার কথা শুনে টেবিল থেকে উঠে ক্লাসের বাইরে চলে যেতে লাগলো। আমি আর দেরি না করে সাথে সাথে চলে গেলাম। আবিরকে ডাকতে লাগলাম, কোথায় যাচ্ছিস? আবির দাঁড়া, একটু দাঁড়া। দেখলাম আবির গাছতলায় চলে গেল। আমি সেখানে গেলাম, গিয়ে আবিরকে বললাম, কি হলো, তুই আমার কথা শুনে চলে আসলি কেন? আমি কারো বন্ধু না। আমি যদি কারো বন্ধু হতাম সে আমাকে তার সত্যি কথা বলতো, মাথা নিচু করে মিথ্যা বলতো না। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোকে আমি বলবো, তাহলে শোন। তখন আমি তাকে সব ঘটনা বলতে লাগলাম। তো চলুন আপনাদের কেউ শুনিয়ে নিয়েছি সেই ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। প্রথম দিন স্কুলে যাচ্ছিলাম, দেখে একটা মেয়ে আমার সামনের রাস্তা দিয়ে কানে হেডফোন ও আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। তার কোনো খেয়ালই নেই
যে সে রাস্তার অতি ধারে চলে এসছে। হঠাৎ পিছন থেকে একটা ট্রাক তার দিক বরাবর যাচ্ছে। ট্রাকওয়ালা অনেক জোরে হর্ন দিচ্ছে, তার কোনো খেয়ালই নেই। তাই আমি তাকে তড়িঘড়ি করে ধাক্কা দিয়ে রাস্তার থেকে অনেক দূরে আনলাম। আর একটুর জন্য বেঁচে গেছে মেয়েটি। তাকে ধাক্কা দেওয়ার জন্য সে আমাকে না বুঝে উল্টো 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, শালা লুচ্চা, মেয়ে দেখলে গায়ে টাচ করতে মন চায় তাই না? আসলে আমি এরকম না করলে আপনি বোঝার চেষ্টা করুন একটু। ওই আমি কি বুঝবো? হ্যাঁ, তুই যে আমাকে ইচ্ছে করে ধরলি এটা নয় তো কি? আসলে আপনি আর বলতে যাব, তখন একটা লোক এসে মেয়েটিকে বলতে লাগলো, এই আপনার সমস্যা কি? এই ছেলেটা আপনার জীবন বাঁচিয়েছে আর আপনি তাকে মেরে আবার অপমান করছেন। আপনি কি বলতে চাচ্ছেন? লোকটিকে উদ্দেশ্য করেই, আপনি যে আইসক্রিম হাতে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তার অতি নিকটে চলে এসেছেন, তা আপনার খেয়াল আছে? পেছনে তাকিয়ে দেখছেন এই ছেলেটি না আসলে তো আপনি এতক্ষণে মারা যেতেন, আর ছেলেটাকে ধন্যবাদ না দিয়ে থাপ্পড় মেরে অপমান করছেন। এটা বলে লোকটি আরও বিড়বিড় করে কিছু বলে চলে গেল। এদিকে লোকটি যখন মেয়েটির সাথে কথা বলতেছিল তখন আমি মন খারাপ করে বাড়িতে চলে আসলাম। মন খারাপের জন্য স্কুলে যেতে মন চাচ্ছে না। এই জন্য আজকাল মানুষের উপকার করে না, মানুষের ভালো করলে তারা দোষ মনে করে আর আপনাকে অপমান করে। এদিকে লোকটি যাওয়ার পর মেয়েটি যখন আমাকে সরি বলতে যাবে তখন সে আর আমাকে পেল না। এদিক ওদিকে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আর পেল না। তাই সে তার গন্তব্যের দিকে চলে গেল। এদিকে আমাকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে খালা বলতে লাগলো, কিরে, আজ তোর স্কুলে প্রথম দিন এত তাড়াতাড়ি ছুটি দিয়ে ফেললো না? এক্ষুনিতে গেলি, আবার চলে আসলি যে? খালা ভালো লাগতেছে না, এই বলে নিজের রুমে চলে গেলাম। তারপর দিন স্কুলে গিয়ে সোজা আমার ক্লাসে গেলাম। সেখানে পিছনের একটা সিটে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে এসে বলল, হাই, আমি কি এখানে বসতে পারি? তখন আমি তাকে বললাম, অবশ্যই বসতে পারেন। হাই, আমি নুরুল মোস্তফা রাফি। আর তুমি? আমি আহমেদ। আচ্ছা, আমরা যখন একই ক্লাসে পড়ি তাহলে ফ্রেন্ড? ফ্রেন্ড। আচ্ছা, তোমাকে কি নামে ডাকবো, রাফি না মুস্তফা? ওই, আমরা এখন ফ্রেন্ড না। ফ্রেন্ডের মাঝে নো আপনি, নো তুমি, অনলি তুই। বুঝতে পারছিস? তোর যেটা মন চাই সেটাই ডাকিস। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। রাফির সাথে আরও কিছুক্ষণ গল্প করতেছি। হঠাৎ একজন ক্লাসরুমে ঢুকলো। তাকে দেখে তো আমি পুরো অবাক। মেয়েটার কেউ না, সে হলো কালকের সে মেয়ে। আমি রাফিকে বললাম, দোস্ত, মেয়েটাকে? মামা, ভুলেও তার দিকে চোখ দিও না, কারণ সে চেয়ারম্যানের মেয়ে, অনেক রাগী। কিন্তু চেয়ারম্যানের মেয়ে আছে ওটা জানতাম, তবে সে এখানে কেন? আর মামা, আমি কেন ওর দিকে চোখ দেবো? তবে মেয়েটার নাম কি? মেয়েটি তার নানার বাড়ি থেকে পড়তো আগে। মেয়েটির নাম তানহা। ও, অনেক সুন্দর নাম। এগুলো ফিসফিস করে বলতেছি, হঠাৎ তানহার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি তার তাকানো দেখে ভয় পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমি মাথা নিচু করে ফেলায় সে নিজের মতো করে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো। একটু পর ক্লাসে স্যার আসলো। ক্লাস শুরু হয়ে গেল। খেয়াল করলাম তানহা মেয়েটি আমার দিকে আর চোখে তাকাচ্ছে। তাই তার দিকে না তাকিয়ে আমি ক্লাস করতে লাগলাম। আমি আবার মেয়েদের একটু ভয় পাই। সব ক্লাস শেষ করে দুজন স্কুল থেকে বের হয়ে রাফিকে বিদায় দিয়ে আমি একটু হাঁটার পর কে যেন একটা মেয়েলি কণ্ঠে পেছন থেকে ডাক দিল। বলল, এই যে কালো শার্ট সাদা প্যান্ট পরা ছেলে, আজ প্রথম দিন, তাই স্কুলের কোনো ড্রেস ছিল না। আমি পিছনে তাকালাম, কারণ এই কাপড় তো আমি পরেছি। তাকে দেখলাম সে আর কেউই না, তানহা। আমি তাকে দেখে ভয় পেয়ে বলতে লাগলাম, আমাকে ডাকছেন কেন ম্যাম? হ্যাঁ, আপনাকেই ডাকতেছি, কারণ আপনি ছাড়া এরকম পোশাকে কেউ আসেনি। ও, তা কি বলবেন? নাকি আরও কিছু বাকি আছে? আমি আসলে কালকের জন্য সরি, আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলাম। আরেকটা কথা, মানুষের থেকে আগে কথা শুনবেন সে কি বলতে চাচ্ছে, আর তা না করে কারো সম্পর্কে না জেনে কাউকে দোষী বা অসম্মান করবেন না। এই বলে চলে আসতে যাব তখনই, আচ্ছা, আমাকে যখন ক্ষমা করে দিয়েছেন তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি কিছুক্ষণ ভেবে দেখলাম মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে, আর সে আমার ক্লাসে যেহেতু ফ্রেন্ড বানানোই যায়। ওই, কি ভাবছো? না, তেমন কিছু না। আচ্ছা, আমরা আজ থেকে ফ্রেন্ড। আমি আহমেদ, আর তুমি? আমি তানহা। আচ্ছা, আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার কেন? আরে গাধা, আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে কোনো সমস্যা হলে পড়ালেখার বিষয়ে একে অপরের কাছ থেকে জানতে পারবো, নোটগুলো কালেক্ট করতে একে অপরের থেকে পারবো কেউ না আসলে। এবার বুঝেছো? এই নাও 08। এখন আসি, কাল কথা হবে। আচ্ছা ভাই। আমি তানহাকে বিদায় দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নামাজ পড়ে খেতে গেলাম। খালা বলতে লাগলো, কিরে, তোর স্কুলের প্রথম দিন কেমন কাটলো? আমি বললাম, আলহামদুলিল্লাহ বলেই খাচ্ছিলাম।
হঠাৎ পিছন থেকে ঋতু এসে বলল, কি রকম হবে? আর মেয়েদের পিছনে টাঙ্কি মারছে, ও তারা আর কি হবে? এই বলে তার রুমে সে চলে যেতে লাগলো। আমি কিছু না বলেই মাথা নিচু করে খেতে লাগলাম। এখানে বললে উল্টো আমি অপমানিত হতাম। তখন খালা বলল, বাবা কিছু মনে করিস না, ছোট মানুষ, পরে ঠিক হয়ে যাবে। আমি কিছু না বলে খেয়ে উঠে রুমে চলে আসলাম। আসার সময় নামাজ পড়ে একটা টিউশনি করে আসার সময় মাগরিবের নামাজ পড়ে আসলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে গেলাম। স্কুলে ঢুকে দেখি রাফি এক জায়গায় বসে আছে আর একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। আমি এটা থেকে তার কাছে গিয়ে মাথায় একটা দিয়ে বললাম, শালা এখানে একা একা বসে মেয়েদের দেখতেছিস? শালা ভণ্ড। ওই আমি মেয়ে কবে দেখলাম? আমি তো এখানে প্রাকৃতিক দেখতেছি। শালা এই হিজাবওয়ালা মেয়েটাই প্রকৃতি, তাই না? হ্যাঁ। না 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 না, কেন হবে? শালা লোকাস না, বলে দিলে তো হয় তুই ওকে পছন্দ করিস। আমার কথা শুনেই সে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। মামা আমি প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেলেছি। কিছু একটা কর মামা প্লিজ। আচ্ছা মামা, আমি দেখি কি করা যায়, শান্ত হ। এগুলো বলতেছিলাম, হঠাৎ দেখি সে মেয়ের টানা আসতেছে। মামা দেখ, আমার ক্রাশ আসতেছে। হ্যাঁ তাই তো দেখতেছি। এসব বলতে বলতেই তারা দুজনে আমাদের সামনে এসে দাঁড়িয়ে তানহা বলল, কেমন আছো আহমেদ? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো আছি। ও তোমাকে পরিচয় করিয়ে দিই, এটা হলো আমার বান্ধবী কানিজ ফাতেমা। আর ফাতেমা, এ হলো আহমদ, আমার বন্ধু। তোকে বললাম যে ওই। ও হাই। হাই তানহা, এ হলো আমার বন্ধু রাফি। আর রাফি, এটা হলো আমাদের ফ্রেন্ড তানহা। পরিচয় হতে হতে দেখি ক্লাসের টাইম হয়ে গেছে। তাই তানহাকে বললাম, তানহা চলো, এখন পরে আড্ডা দিতে পারবে, এখন ক্লাসের টাইম হয়ে গেছে। চলো। এই বলে সবাই ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাস করতেছি, হঠাৎ রাফি বলল, কিরে মামা, তুই চেয়ারম্যানের মেয়ের সাথে কিভাবে বন্ধুত্ব করলি? তাহলে শোন। তারপর তাকে সব বললাম। সে শুনে বলল, তাই তো বলি মামা, যে মেয়ে কোনো ছেলের সাথে কথা বলে না, কাউকে পাত্তা দেয় না, তোর সাথে ফ্রেন্ডশিপ করলো। তবে যাই বলিস, তাতে তো লাভই হয়েছে। তুই কানিজকে ভালোবাসি তা বলতে পারবি। রাফি লজ্জা পেয়ে বলল, যাস শালা। এভাবে আমাদের বন্ধুত্ব খুনছুটি, স্কুল আর টিউশনি করে 4 মাস চলে গেল। এই 4 মাসে তানহা আমাকে অনেক কেয়ার করত, অনেক শাসন করত। একদিন তো এরকম হলো, আমি একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম অনেক হেসে হেসে। হঠাৎ দেখি তানহা আমার দিকে রাগি লোকে তাকিয়ে আছে। আমি এটা দেখে মেয়েটাকে বিদায় জানিয়ে তানহার কাছে গেলাম। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, তানহা কিরে, কখন আসলি? কেন রে, আমি আসতে কি তোর সমস্যা হয়েছে? তা কেন হবে? তাহলে এরকম প্রশ্ন করলি কেন? কিরকম প্রশ্ন করলাম? তোর প্রশ্নের গুষ্টি কিলাই, শালা লুচ্চা। ওই মেয়েটার সাথে কি কথা তোর? এত হেসে হেসে কই আমার সাথে এরকম কথা বলিস না তো। এমন কি কথা বললাম? তোর এমনি কথা বলার গুষ্টি কিলাই। আচ্ছা সরি, আর বলবো না, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। কি? কান ধরে আমি যা বলবো তা বলতে হবে। প্লিজ এমনটা করিস না। আমি বললাম তো আর বলবো না কথা। তা হবে না, এটা না করলে আমার সাথে আর কথা বলবি না। এই গেলাম। আচ্ছা আমি রাজি, এই ধরলাম কান। এবার বল কি বলবো? বল, আমি শপথ করেছি যে আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না, আমি আর কোনো মেয়ের সাথে কথা কমু না, এটা বল। আমি হুবহু বলে দিলাম। আচ্ছা এবার চল, সময় হয়ে গেছে। তার এগুলো দেখে আমি তাকে একটু ভালোবেসে ফেলেছি। আর আমি ভাবি তানহা আমাকে ভালোবাসে। অন্যদিকে রাফের কানিজের রিলেশন চলতেছে ভালোই। আজ স্কুল থেকে আসার সময় সে বলল, দোস্ত আমার আব্বুর বদলির কারণে টেকনাফ চলে যেতে হবে। আমি মন খারাপ করে রাখলাম। রাফি বলল, দেখ আমি চলে গেলে সমস্যা নাই, ফোনে তো কথা চলবে তাই না? আচ্ছা না গেলে হয় না? দেখ আমি আব্বুকে অনেক বোঝাতে চেয়েছি কিন্তু পারিনি। কখন যাবি? আজ রাত 12টায়, দেখ কিছু মনে করিস না। বাবা আজ স্কুলে আসার আগে বলেছিল। ও তাহলে তোকে এখন বিদায় জানাতে হবে। আচ্ছা চল পার্কে যাই দুইজন, আর কখন জানি না দেখা হবে। এই বলে জায়গাটায় বসে রইলাম। আচ্ছা আহমেদ, তুই তাহনাকে ভালোবাসি? তোর কাছে কি লুকাবো? বাসি, নিজের থেকেও বেশি। শোন তাড়াতাড়ি বলে দে, না হলে অন্যকে এসে নিয়ে যাবে। না, তানহা শুধু আমার, আমি অন্য কারো হতে দেবো না তানহাকে। কালই আমি প্রপোজ করে দেব। কাল শুক্রবার ছিল, তাই তানহাকে বললাম ঘুরতে যাব, আর সেখানে গিয়ে তোমাকে একটা কথা বলবো। রাজি হয়ে গেল। তারপর আমি তাকে একটা পার্কে নিয়ে এসে কিছুক্ষণ বসেছি। তখন তানহা বলল, আর দেরি না করে তাকে বলতে লাগলাম, তানহা তোমার কেয়ারিং শাসনগুলো আমার অনেক ভালো লাগে। এগুলো ভালো লাগতে লাগতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি ভাবতেই পারিনি।
তানহা তুমি কি আমার ছেলের আম্মু হবা? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে মাথা নিচু করে ফেললাম। হঠাৎ তানহা আমার গালে থাপ্পড় দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক। বুদ্ধুটা মনে হয় আজকে বুঝতে পেরেছে। তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোকে ভালোবাসি, এই কথা দিলাম কখনো ছেড়ে চলে যাব না। আমিও, তুই না চাইলে কখনো ছেড়ে যাব না তোকে। আর কিছু কথা বলে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে ভালোবাসার আগমন খুনসুটি দিয়ে 1 বছর কেটে গেল। তখন আমার এসএসসি পরীক্ষার ফাইনাল, আর মাত্র 8 মাস বাকি। হঠাৎ একদিন তানহা আমাকে পার্কে ডেকে যা বললো, তা শুনে আমার পুরো পৃথিবী অন্ধকার লাগছিল। আমি কি তানহাকে বলতে লাগলাম, এত জরুরি তলব কেন, এত জরুরি তলব কেন? কেমন না? আমাকে আর কথা সুযোগ না দিয়ে থাপ্পড় দিয়ে তানহা আমাকে বলল, তোকে আমি অনেক ভালো মনে করতাম। তুই যে এত নিচু মনের মানসিকতার মানুষ, তা যদি আমি জানতাম তাহলে তোর সাথে রিলেশনে যেতাম না। আমি কি করলাম তা তো বলো। এখন সাধু সেজে শালা লুচ্চা চরিত্রহীন মানুষ। ছি, তোর মতো চরিত্রহীন লম্পট লুচ্চাকে আমি ভালোবাসতাম। এগুলো ভাবতেই অবাক লাগছে আমার। তুই যেন আমার সামনেই না আসিস শালা চরিত্রহীন। কয়টা লাগে তোর শালা? তাহলে আমি কি করেছি তা বল। শালা, তোর এই পাপি মুখ দিয়ে আমাকে নাম ধরে ডাকবি না। এই বলে তানহা দূরে চলে গেল। আর আমি চিৎকার করে বলতে লাগলাম, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমাকে ছেড়ে যেও না প্লিজ। তানহা কে শোনে কার কথা, সে চলে গেল। তাই আমি আর দেরি না করে বাসায় এসে কোনো কথা না বলে দরজা বন্ধ করে কান্না করে দিলাম। অনেকক্ষণ খালা ডাকলো খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, কারণ আমার ভালো লাগছে না। তাই খালা জোরও করলো না। কিছুক্ষণ শুয়ে কান্না করলাম। তারপর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য শোয়া থেকে উঠে ছাদে গিয়ে আনমনে ভাবতে লাগলাম, আমি কিছু করিনি, তাহলে তানহা আমার সাথে এরকম কেন করলো? আর অনেক কিছু ভাবছি। তখন পিছন থেকে কেউ বলতে লাগলো, আরে বেচারা ছেকাকে একদম ব্যাকা হয়ে গেছে। এটা শুনে পিছনে তাকে দেখে এটা আর কেউ না, আমার খালাতো বোন ঋতু। তাই আমি বললাম, আমি শাঁকা খেয়েছি তা তুই জানলি কি করে? তোর স্যাকা খাওয়ার কারণ আমি, আর আমি জানবো না তা কি করে হয় বলতো? তুই কিন্তু এটা ভালো করিসনি, এটার জন্য তোকে অনেক পস্তাতে হবে দেখিস। আমার সাথে এটা করে তোর লাভ কি? তুই আমাকে অপমান করিস তা ঠিক আছে, তা আজ আমার ভালোবাসার মানুষকে দিয়ে অপমান করালি। বাহ ঋতু, দেখিস তোর সাথে এরকম কিছু হবে। শকুনের দোয়াতে গরু মরে না। আমার লাভ হলো, তোকে আমি দেখতে পাই না, আর তোর শোক কিভাবে দেখব? আরে তোর ভালোবাসা মাই ফুট। এরকম ভালোবাসা কত আইলো গেল, আর আর আশ্রিতা হয়ে চেয়ারম্যানের মেয়ে তোর সাথে মানায় না। তুই বরং পথে ভিখারি মেয়ে খুঁজিস আইসে। তুই যেটা করিস না কেন, কাল আমি তানহার ভুল ভাঙিয়ে আমার করে নেব। তার হবে না, যেগুলো দেখাইছি আমার মনে হয় না তোকে আপন করা তো দূরে থাক, তার কাছে যেতে পারিস কি না সন্দেহ। দেখবি কি দেখাইছি। তুই কি দেখাইলি যে তানহা আমার কথা বিশ্বাস করবে না? দেখা আমাকে। এই বলে তানহা দেখাতে লাগলো। এগুলো দেখে তো আমি পুরো অবাক, কারণ ঋতু যেগুলো আমাকে দেখাইলো এসব আমি কখনো করিনি। ঋতু আমাকে কিছু ছবি দেখাইছে যেগুলোতে আমি একটা মেয়ের হাত ধরে হাঁটছি, ফুচকা খাচ্ছি, এমনকি কিছু করতেছি। এগুলো দেখে আমার পুরো মাথায় হাত। এই কাজ আমি তানহার সাথে কখনো করিনি। এটা কি করে সম্ভব? এই কাজ আমি কখনো করিনি। এই কাজ তুই করিসনি, এগুলো ইডিট। এখন তুই হাজার চেষ্টা করলো তানহাকে ফিরিয়ে আনতে পারবি না। তুই যদি আমার খালাতো বোন না হতি তাহলে যে কি করতাম সেটা আমি নিজেও জানি না। তুই কিছুই করতে পারবি না, আর এমন কথা মাথায় চিন্তাও করবি না, তা না হলে ফল ভালো হবে না, তা তুই ইতিমধ্যেই বুঝে গেছিস। আমি আর কিছু না বলে চোখের পানি মুছতে মুছতে ছাদ থেকে নেমে আমার রুমে এসে শুয়ে মনে মনে বললাম, ঋতু, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পড়াশোনা করে নাস্তা করে একটু তাড়াতাড়ি স্কুলে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে একে একে সবাই আসতে লাগলো। একটু পর দেখলাম তানহা আসলো। তাকে দেখে আমি দৌড়ে গিয়ে পথ আটকালাম আর বলতে লাগলাম, তানহা আমার কথা শোনো একবার। এগুলো ঋতু। আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার নাম ধরে রাখার? তোর মতো লম্পট চরিত্রহীন নিচু মনের মানুষ আমি কখনো দেখিনি। সর এখান থেকে, আমার সামনে যাতে আর না দেখি তোকে। এই বলে চলে গেল। আমাকে আর কিছু বলতে না দিই আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে করতে বাসায় এসে রুমে কান্না করতে লাগলাম। এইভাবে চলে গেল 1 সপ্তাহ।
এই 7 দিনে তানহাকে অনেক বোঝাতে চেয়েছি এবং প্রতিবারই আমাকে অপমান করে দিয়েছিল, আর আমি সহ্য করে গেলাম। আজকে যাচ্ছি তাকে বোঝাতে, কারণ এই বেহায়া মনটাকে তো আর বোঝাতে পারি না, কারণ তাকে আমি বড্ড ভালোবাসি। যে আজ স্কুলের পথে দাঁড়িয়ে আছি, কারণ আজ স্কুলে যাব না, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কারণ এই রাস্তা দিয়েই তানহা স্কুলে যায়। কিছুক্ষণের মধ্যেই তানহাকে দেখতে পেলাম যে সে আসতেছে, তাই তার সামনে গেলাম। তার সামনে দাঁড়াতেই তানহা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে কত অপমান করব? তুই আবার আমাকে বিরক্ত করার জন্য চলে আসলি? যাবি নাকি গণপিটনি খাওয়াবো? তানহা আমার কথা শোনো প্লিজ, একবার শোনো। এইবার শুনলে আর কখনো তোমাকে বিরক্ত করবো না, কথা দিলাম। সত্যি তো? হ্যাঁ সত্যি, 3 সত্যি। বল, তাড়াতাড়ি বলে এখান থেকে যা, আমার ক্লাসে দেরি হচ্ছে। আমি বলতে লাগলাম, ঋতু আমাকে যা বললো সব বলে দিলাম। ছি ছি, তোকে আমি তারপরও অনেক ভালো মনে করতাম, কিন্তু তুই যে এত নিচু তা আমি জানতাম না, এই মাত্র জানলাম। তারা আমাকে বিশ্বাস করো। এটা বলার সাথে সাথেই ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে কি বিশ্বাস করব যে কিনা নিজের বোনের মতো মেয়েকে আজে বাজে বলে? আসলে তুই একটা খারাপ চরিত্রহীন লম্পট, আরও কিছু থাকলে সব। তোর লজ্জা করে না নিজের খালাতো বোনের নামে এই রকম কথা বলতে? ছি, যারা তোকে লালন পালন করেছে, যারা তোকে থাকতে দিয়েছে। তানহা বিশ্বাস করো। এই, তোকে বিশ্বাস করব? হাসালি, তোর মতো ছোট লোককে। আসলে তোর কোনো দোষ নেই, দোষ তোর মা বাবার, যে তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি। ও সরি, তোকে শিক্ষা দিবে কি করে, ওরা তো মারা গেছে। আসলে দোষ তোর চরিত্রে, আর তুই নিজে মানুষ হতে পারিসনি। এইসব শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কারণ আমার মরা মা বাবাকে নিয়ে খারাপ কথা বলছে। তাই তাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, এই, তোকে আমি ভালোবাসতাম বলে তোর অপমান সহ্য করেছি, আর না কারণ তুই আমার মরা মা বাবার উপর আঙ্গুল তুলছিস। আমি এমন কি করেছি? তোকে বিশ্বাস করতে হবে না, যা, তোকে আর বিরক্ত করবো না, আজ থেকে তুই মুক্ত। আর শোন, কখনো তোর সামনে আসবো না, আর তোকে আমি ভালোবাসি না। এই বলে আমি সেখান থেকে কান্না করতে করতে কিছু দূরে চলে আসলাম। আর একটু গেলে আমি বাসায় পৌঁছে দেবো, এমন সময় একটা গাড়ি এসে আমাকে উড়িয়ে দিল। আমার মাথায় প্রচুর আঘাত লাগলো এবং শরীরে অনেক জায়গায় আঘাত লাগলো। এমন সময় গাড়ি থেকে কয়েকজন নেমে এসে বলতে লাগলো, বস হয়তো মরে যাবে। কি বলিস দেখি? এটা শুনে আমি একটু চোখ মেলে তাকাতে চেষ্টা করলাম, আর দেখতে পেলাম এটার কেউই না, এ হলো সজীব। আমাকে দেখে বলতে লাগলো, শালাকে অনেক আগে মারতে দিয়েছি, কিন্তু পারলাম না। শালা খালি দল বেঁধে হাঁটে, আজ পেলাম তাই মেরে দিলাম। তুই যদি বেঁচে থাকিস তাহলে তুই সম্পত্তির ভাগ চাইবি, তাই উড়িয়ে দিলাম। বস, সে যদি বেঁচে যায় তাহলে তো? আর চিন্তা নেই, এই মাল যদি বেঁচে যায় তাহলে তারা খালা বা পুলিশে বলে দেয়, তাহলে তাকে সহ আর ওর পরিবারকে উড়িয়ে দিব। বস, এখন এখান থেকে চলেন, লোকজন আসলে ঝামেলা হতে পারে। এই বলে সবাই চলে গেল। এইদিকে এইসব শুনে আমার চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। হয়তো আর কখনোই পৃথিবী দেখা হবে না, হয়তো আর ভালোবাসার মানুষকে দেখা হবে না, হয়তো আমি আমার মা বাবার কাছে চলে যাব, হয়তো সজীবের কথাগুলো শুনবার জন্য এতক্ষণ আল্লাহ আমাকে মারেনি। এই বলে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখতে লাগলাম এবং বুঝতে পারলাম এটা হাসপাতাল। তখন একটা নার্স আমার রুমে প্রবেশ করলো আর দেখলো আমার জ্ঞান ফিরেছে, তাই সে আর দেরি না করে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তারের পিছনে তাকে দেখে খালা আর ঋতু দাঁড়িয়ে আছে, আর ডাক্তার আমাকে বলতে লাগলো, 1 বছর পর আপনার জ্ঞান ফিরলো। ডক্টর, এসব কি বলছেন আপনি? আমি ঠিক বলতেছি। আপনার মাথায় আঘাত বেশি জোরে লাগার কারণে আপনি কোমায় চলে যান। আচ্ছা, আপনি এখন মোটামুটি ঠিক আছেন, কারণ আপনার শরীরে যে আঘাত ছিল তা এই 1 বছরে সেরে গেছে। এই বলে ডাক্তার কিছু চেকিং করে চলে গেল। হঠাৎ খালা এসে বলতে লাগলো, বাবা তোর এইসব কিভাবে হলো? আমি যখন খালাকে বলতে যাব তখন সজীবের কথা মনে পড়ে গেল, তাই আর বললাম না। আরে খালা, রাস্তা পার হওয়ার সময় গাড়ি খেয়াল করিনি। বাবা, এখন থেকে ভালোভাবে চলাফেরা করবি। আচ্ছা খালা, আমার অ্যাক্সিডেন্টের কথা তোমরা জানলা কিভাবে? তুই আসতে দেরি হওয়ার কারণে ফোনে অনেক কল দিলাম। কিছুক্ষণ কল দেবার পর একজন ধরে বলল তুই অ্যাক্সিডেন্ট করলি এবং এই হাসপাতালে আছিস। ও আচ্ছা, তুই একটু আরাম কর, আমি তো ডিসচার্জ নিয়ে আসি, কেমন? এই বলে খালা চলে গেল। তখন ঋতু এসে বলতে লাগলো, তুই কি দিয়ে তৈরি বলতো? এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার পরও বেঁচে গেলি, মানতে হবে। কই মাসের প্রান্তর। কি করব বলেন, আল্লাহ চাইলো
তাই বেঁচে গেলাম। আর অনেক অপমান করলো। খালা আমায় ডিসচার্জ করে বাসায় নিয়ে আসলো। কিছুদিন পর ভালো হয়ে আমি আবারও পড়াশোনা শুরু করলাম। যেহেতু 1 বছর পিছিয়ে গেলাম, তাতে কোনো সমস্যা নেই, এই বলেই অতীত শেষ করলাম। আমার অতীত শুনে আবিরের চোখে পানি দেখলাম। কিরে, তোর চোখে পানি কেন? তোর কষ্টের কাহিনী শুনে ভাই। আচ্ছা বাদ দে, যেগুলো হচ্ছে তার মনে রাখতে চাই না। চল বাসায় যাই, টাইম অনেক হলো। আর ওইদিকে সাইদ মনে অপেক্ষা করছে। এই বলে আমি সাইদকে আনতে গেলাম আবিরকে বিদায় দিয়ে। অন্যদিকে আবির বাসায় যাওয়ার পথে রুহি তার পথ আটকে দিয়ে বলতে লাগলো, প্লিজ আবির, তোমার বন্ধুকে বলো আমাকে বন্ধু বানাতে। তা আর মনে হয় না হবে। কেন? তাহলে শোন। এই বলে রুহিকে সব বলল। এই কারণ? ও আচ্ছা, বাই, কাল দেখা হবে কলেজে। এই বলে চলে গেল। বাড়িতে এসে রুহির রুমে এসে একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল। আচ্ছা আহমেদ কি তানহাকে এখনো ভালোবাসে? আরও অনেক কিছু চিন্তা করি। পরেক্ষণে রুহির মন ভালো হয়ে গেল, কারণ তানহার অপমানের কারণে হয়তো আমি তানহাকে ভুলে গিয়েছি। আরও অনেক কিছু চিন্তা করতে লাগলো। অন্যদিকে আমি প্রতিদিনের মতো আজকে টিউশনি করেই সাইদকে নিয়ে কিছুক্ষণ পরে নামাজ পড়ে আবারও কিছুক্ষণ পর খাবার খেয়ে সাইদকে ঘুম পাড়িয়ে আমি ফ্রিল্যান্সিং করতে বসলাম। এই ইনকাম আমি জমিয়ে রাখতেছি, কারণ টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করব। আমার যাবতীয় খরচ টিউশনি করেই চলবে। রাতে কাজ শেষ করে সকালে রুটিন মতো কাজ শেষ করে কলেজে গেলাম। কে দেখলাম কেউ আসেনি, তাই গাছের নিচে বসে পড়তে লাগলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ভাইয়া আমাকে চিনবেন না, আমি ইন্টার প্রথম বর্ষের। আসলে আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ভাইয়া আজ আমার আইসিটি ক্লাসে পরীক্ষা, আর আমি লজিক গ্রেডে একটু আটকে গেছি। আর একজনের থেকে শুনলাম আপনি আইসিটি ভালো পারেন, প্লিজ একটু সাহায্য করবেন। আচ্ছা দাও, কোথায় সমস্যা দেখাও। মেয়েটা আমাকে দেখাতে লাগলো কোথায় কোথায় সমস্যা, আর আমি তার সমাধান করে দিয়ে বললাম, এখন আপনি আসতে পারেন। মেয়েটি বলতে লাগলো, ভাইয়া আপনার নাম কি? আহমদ। আপনার নাম কি? মিতু। আচ্ছা ভাইয়া, আপনি তো আমার বড়, তাই আমাকে তুমি করে বলিয়েন কেমন? এটা বলতে দেরি কোত্থেকে যেন রুহি এসে বলতে লাগলো, কেন তোকে সে তুমি করে বলবে? ছোট তাই। ওই আমার মাথা গরম হওয়ার আগে এখান থেকে যাবি, না হলে থাপ্পড় খাবি। কেন যাব? আমি ভাইয়ার কাছে আসছি, তাই ভাইয়া বললেই যাব। এই কথা রুহি শুনে চারদিকে তাকালাম, দেখতে লাগলাম তার চোখ রাগে লাল হয়ে গেছে। আমি অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি তাকে বলতে লাগলাম, মিতু এখান থেকে যাও। আমার কথা শুনে মিতু চলে গেল। এদিকে আমি আস্তে করে যখন চলে যাব, তখন পিছন থেকে আমার কলার ধরে রুহি বলতে লাগলো, কই, কোথাও না তো, ক্লাসে যাচ্ছি। এখনো ক্লাসের টাইম হয়নি, সো এখনো বস। আমি তার রাগ দেখে বসে পড়লাম, না জানি কি করে ফেলে। আমি মনে মনে বলতে লাগলাম, হারামি আবির, আজ এখনো আসলি না? তা আপনি আমাকে বন্ধু বানাবেন না, আর এইদিকে মেয়েদের সাথে লুতুপুতু করেন? আমি কোনো মেয়ের সাথে লুতুপুতু করিনি। তাহলে ওই মেয়ের সাথে এত সুন্দর করে কথা বলতেছেন কেন? আচ্ছা ভালো, তবে আর যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি, কেমন? আমি চুপ করে আছি। কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আমি এবারও চুপ। এই কথা বলবি নাকি অন্য কিছু করুম? কি হলো, জবাব দে। তুমি বললা যে এইমাত্র কোনো মেয়ের সাথে কথা না বলতে, তাই বললাম না। আমি অন্য মেয়েদের কথা বলছি, আমার কথা না। তা বললে পারতে, তা না বলে কোনো মেয়ের কথা বলছো। ওহ সরি, এখন বল আমি তোর ফ্রেন্ড হতে পারি? না, আমার কোনো ফ্রেন্ড লাগবে না, একাই আছি এতেই যথেষ্ট। এই বলে যখন উঠতে যাব তখনই, অনেক হয়েছে আর না, ভাবছিলাম তোকে ভালোভাবে বন্ধু বানিয়ে তারপরে আস্তে আস্তে নিজের করে নিব, কিন্তু তার হলো কই। ওই শুন, আমি তোকে যা বলছি মন দিয়ে শুন। তুই যদি আমার কথায় রাজি না হোস, তাহলে এক্ষুনি আমি নিজেকে হাত কেটে ফেলবো। দেখো রুহি, এরকম পাগলামো করো না, প্লেট হাত থেকে ফেলে দাও বলছি। না, তোর কোনো কথা আমি শুনবো না। আগে বল, আমি যা বলবো তাতে তুই রাজি থাকবি, না হলে কিন্তু। আচ্ছা কি বলবো বলো, তবে পাগলামো করো না। দেখ, তোকে আমি আগে পছন্দ করতাম না, তবে যেই দিন আবির তোর কথা আমাকে বলল, সেই দিন থেকে আমি তোকে ফলো করি। দেখলাম তুই সবাইকে সাহায্য, সবার সাথে ভালো ব্যবহার, এসব দেখে আমি তোকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, না হলে তোর সামনে নিজেকে মেরে ফেলবো। আমি রুহির কথা শুনে অবাক হলাম। তারপর রুহিকে বলতে লাগলাম, দেখো
তুমি কোথায় আর আমি কোথায়? তোমার সাথে আমার যায় না। আমার নাই কোথাও থাকার জায়গা, নাই ভালো চাকরি। তোমাকে আমি কেমনে রাখবো? তার সে তুমি পাগলামে ছেড়ে দাও, আর আমার সে ভালো কাউকে পাবা। আমি তোমার যোগ্য নই। দেখ, আমি তোর কাছ থেকে জ্ঞান শুনতে আসিনি। তুই রাজি কিনা বল, না হলে দিলাম। আমি অবস্থা সামাল দিয়ে বললাম, দেখো, আমাকে সময় দাও, আমি ভেবে বলবো। নে, সময় নে, 10 মিনিট দিলাম, এর বেশি হলে হাত কাটবো। কি, মাত্র 10 মিনিট? আর কোনো কথা নয়, না হলে কিন্তু। আসলে এখন যেখানে বসে আছি এটা কলেজের পিছনে। আমার এখানে বসতে ভালো লাগে, তাই এই কাজগুলো আর কেউ দেখছে না। না হলে এখানে মানুষের ভিড় লেগে যেত। আমি কিছুক্ষণ ভাবতেছি, মেয়েটা আবেগের করে বলতেছে, তাই এখন রাজি হয়ে যাই, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এগুলো ভাবতেছি, তখন রুহি বলতে লাগলো, ওই তোর হলো উত্তর কিন্তু হ্যাঁ চাই। হ্যাঁ, আমি রাজি আছি। এটা বলতে দেরি আর রুহি আমাকে জড়িয়ে ধরে গালে কিস করতে দেরি করেনি। আমি লজ্জায় কোথায় মুখ লাগাবো জায়গা পাচ্ছি না। এই প্রথম কোনো মেয়ে আমাকে কিস করলো। এটা কি হলো? কেন, তোমাকে আদর করলাম আর কি হয়েছে? আর লজ্জা পেতে হবে না, এখন ক্লাসে চলো। রুহি লজ্জা পেয়েই আজ আর আবির আসলো না। সব ক্লাস শেষ করে বাইরে যেতে লাগলাম। তখন রুহি বলল, এই তোমার নাম্বারটা দাও। আমিও দিয়ে সেখান থেকে রুহিকে বিদায় দিয়ে সাইদকে নিয়ে বাসায় আসলাম। প্রতিদিনের মতো টিউশনি শেষ করে বাড়িতে খাবার রান্না করে পরে আমি আর সাইদ খেয়ে আবার একটু পড়াশোনা করে সাইদকে ঘুমাতে বলে আমি আমার কাজ করতে লাগলাম। রাত 11:30 আননোন নাম্বার থেকে একটা কল আসলো। আননোন দেখে আর কল ধরলাম না। যখন কল দিয়েই যাচ্ছে তাই মাথা গরম করে বলতে লাগলাম, কোন শালারে এত রাতে ডিস্টার্ব করে? এখন ফোন রাখ, আমি কাজ করি। মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। ওই তোর শালা না, আমি তোর বউ। তোর ফোন ধরতে দেরি কেন হলো? আজব, আমি কখন বিয়ে করলাম আর আপনি তুই করে কেন বলতেছেন? ওই হারামি, আমি রুহি, বুঝলে? বিয়ে হয়নি তো কি হয়েছে, হবে। রুহি সরি, আমি বুঝতে পারিনি, একটা কাজ করতেছি তো। সমস্যা নাই, আমার বাবুটা খাবার খেয়েছি। এই, তোমার বাবু আসলো কোত্থেকে? এখনো তো বিয়ে করিনি। উফ, এই হাদারামটা কিছু বুঝে না। আরে আমি তোমাকে বাবু বলছি, এখন বলো খেয়েছো? কি, আজ 18 বছরের এত বড় হলাম খেয়ে দে, আর তুমি 1 সেকেন্ডে বাচ্চা বানিয়ে দিলে? বাহ। আমি খেয়েছি, তুমি? হিহি, এখন থেকে আমি তোমাকে বাবু বলে ডাকমু। আমিও খেয়েছি। রুহির সাথে আরো অনেক কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে প্রতিদিনের রুটিন অনুযায়ী সব করে সাইদকে স্কুলে দিয়ে আমি কলেজে আসলাম। এসে দেখে আবির ফোনে কার সাথে যেন কথা বলছে। তাকে বললাম, কিরে হারামি, কার সাথে কথা বলতেছিলে? এই তো আম্মুর সাথে বললাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ, চল ক্লাসে চল। এই বলে যখনই ক্লাসের দিকে হাঁটা ধরলাম তখনই পিছন থেকে রুহি বলল, আমাকে না নিয়ে চলে যাচ্ছ কেন? আর আসার সময় কল দিলা না কেন আহমদ? তোমাকে দেখিনি তো, তাই দুজনে চলে যাচ্ছি। আমার ভুল হয়ে গেছে ফোন দিতে। আচ্ছা, এখন রান্না করে ক্লাসে চলো। এই বলে ক্লাসে চলে আসলাম। আমি আবিরের সাথে বসেছি আর রুহি তার বান্ধবীর সাথে। ক্লাসে আবির আমাকে বলতে লাগলো, মামা, কি যে মেয়েকে তুই বন্ধু বানাতে চাইছিলি না, সেই মেয়ে তোর ওপর এত অধিকার কেমনে মামা? আরে তেমন কিছু না, এখন ক্লাস কর। বলবি নাকি অন্য কিছু করব? কি করবে? হ্যাঁ, এখন রোহিত দিকে একটা কাগজ মারুম, স্যারকে দেখে এমনভাবে মারুম যেন স্যার আমাকে না দেখে। তারপর স্যার জিগাইলে আমি কমু তুই মারছস। এখন বল, সোজা বলবি না কি অন্য কিছু করুম? ভাই, তোর কাছে মাপ চাই, এত বড় মিথ্যা বলিস না। আমি বলছি শোন। এ বলে তাকে সব বলে দিলাম। আপনারা তো সব জানেনই। কি করছো মামা, তলে তলে টেম্পো চালাও, আমি বললে কিছু না। এখন ট্রিট দিবি, নাহলে সবাইকে বলে বেড়ামো। আচ্ছা। দেখ তোর লাইলা তোর দিকে কেমন আর চোখে তাকিয়ে আসে। আবিরের কথায় তাকে দিকে সত্যি আমি রুহির দিকে তাকাতেই রুহি আমাকে চোখ মারলো। তা দেখে আমি লজ্জায় তার দিকে তাকাতে পারিনি। পড়াতে মন দিলাম। সব ক্লাস শেষ করে আবিরকে বিদায় দিয়ে সাইদকে আনতে যাওয়ার জন্য যখনই কলেজ থেকে বাইরে হবো তখনই রুহির ডাক। বলল, ওই হারামি, তুই আমার দিকে তাকাস নাই কেন? ওটা ক্লাস, পার্ক না যে তোমার দিকে তাকিয়ে থাকবো, বুঝলে? আমি কিছু জানি না, ক্লাসের ফাঁকে ফাঁকে তুমি আমাকে দেখবে ব্যাস। ডাইনি, তোকো রানী। ওই কি বললা? আবার বলো। কই কিছু বলিনি তো। তুই মনে হয় ডাইনি বলছিস আমারে। আরে না, আমি তোমাকে রানী বলেছি যে। তাই? হ্যাঁ হয়েছে, আর লজ্জা পাওয়ার দরকার নেই, এখন বাড়িতে যাও। আচ্ছা বাই, কাল দেখা হবে। আমি তোমাকে রাতে কল দিমু। আল্লাহ হাফেজ। এই বলে রুহি চলে গেল। আমি দেরি না করে সাইদকে আনতে গেলাম। সাইদকে বাসায় আনার পরেই
দুইজন গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়ে থেকে টিউশনিতে গেলাম। সব টিউশনি করে সন্ধ্যায় নামাজ পড়ে যখনই বাড়িতে আসতে যাব তখন দেখি কিছু মানুষের ভিড় একত্র হয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় কিছু হয়েছে। তাই সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোক মাটিতে পড়ে আছে। আমি সবাইকে বললাম, এখানে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে না থেকে তাকে একটু সাহায্য করতে পারেন না? তা না করে সবাই দাঁড়িয়ে তামাশা দেখছে। আচ্ছা, এখানে এই লোকটার জায়গায় আপনার যদি আপন কেউ থাকতো কি হতো? সবাই আমার কথা শুনে মাথা নিচু করেছে। আমি আবার বললাম, এখন তাকিয়ে না দেখে তাকে ধরে গাড়িতে তুললেন, আমি তাকে হাসপাতালে নেব। এই বলে সবাই মিলে গাড়িতে করে হাসপাতালে নিয়ে তাকে একটা কেবিনে শিফট করালাম। কিছুক্ষণ পর ডক্টর কেবিন থেকে বের হলো। তাই আমি ডক্টরের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, এখন লোকটার কি অবস্থা? তেমন কিছু হয়নি, লোকটার প্রেশার বেড়ে গিয়েছে, তাই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিছি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। তাহলে আমি তার কেবিনে যাই কেমন? যান, তবে তাকে ডাকবেন না। হ্যাঁ, আমি এ বলে লোকটির কেবিনে গেলাম। লোকটিকে দেখে যখনই আসবো তখন তার পকেট থেকে ফোন বেজে উঠলো। তাই আমি দেরি না করে ফোনটা ধরলাম। তখনই একটা ছেলে বলতে লাগলো, হ্যাঁ বাবা, তুমি কোথায়? এত দেরি কেন হচ্ছে তোমার? এই জন্যই বলি গাড়ি নিয়ে যেতে, তা না করে হেঁটে হেঁটে শরীর চর্চা করতেছো, সন্ধ্যাবেলায় বোঝো ঠেলা। আরে আমি আপনার বাবা না, আপনার বাবা এই হাসপাতালে আছে। কি? আমার বাবার কি হয়েছে? তেমন কিছু না, এমনি অজ্ঞান হয়ে গেছিল, এখন ভালো আছে। আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আপনি 5 মিনিট অপেক্ষা করেন আর ক্যাবিনের নাম্বার বলেন, আমি আসতেছি। 2য় তলায় 50 নম্বর কেবিন। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো। এতক্ষণ আমার মাথা নিচে ছিল। তার কথা শুনে হ্যাঁ বলে মাথা উপরে তোলার পর আমি যাকে দেখলাম তাকে দেখে পুরো আমি অবাক, কারণ আমার সামনে আছে রাফি। রাফি, তুই এখানে? তার মানে আঙ্কেল তোর বাবা? আচ্ছা, তাহলে তুই যা, আমি চলে যাচ্ছি। আমি বাবার ক্যাবিন থেকে আসা পর্যন্ত যদি 1 পা দিস তাহলে তোর খবর আছে। এই বলে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর রাফি আসলো। তাই তাকে বললাম, আঙ্কেল কেমন আছে? ভালো, এখন ঘুমাই। তাহলে এখন যাই আমি? আমি বলতেছি যেতে। না। এরকম কেন করছিস? তোর সাথে কথা আছে অনেক। শোন, বাড়িতে আমার ভাই আছে 8 বছরের। এখন আমার দেরি হয়ে গেছে, ছেলেটা একা করে। তোর সাথে কাল কথা বলবো। কাল শুক্রবার আছে। কেমনি কি? ছেলে আসলো কোথা থেকে? তোকে সব বলবো পরে। কাল এই পার্কে 9টায় চলে আসিস। তাহলে তোর নাম্বারটা দে। এই নে, 018। রাফিকে নাম্বার দিয়ে আমি এশার নামাজ পড়ে বাসায় এসে দরজা খোলা মাত্রই সাইদ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আরে, কান্না করতেছিলে কেন? আমি তোমার জন্য ভয় পাইছি, তুমি যদি হারিয়ে যাও তাই। তুমি আর দেরি করে আসবে না। আচ্ছা পাগল একটা, আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আচ্ছা চল এখন খেতে, আমার খুব ক্ষুধা লেগেছে। চলো। আমি ফ্রেশ হয়ে এসে খাবার তৈরি করে দুজন মিলে খেয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পরে সাইদকে ঘুম পাড়িয়ে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করে দিলাম। কাজ শেষ করে ঘুমাতে যাব তখন রুহি দিল কল ধরে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে? তোমার? হ্যাঁ। কি করো? এই তোমার সাথে কথা বলি। তুমি? আমিও। আচ্ছা শুনো, কাল তো শুক্রবার, তাহলে সকালে কোথাও ঘুরতে যাব, চলো না? না, আমার কাজ আছে, আরেকদিন। কি এত কাজ যে শুক্রবারে আছে? অনেক কিছু, কাল না আরেকদিন। এটা বলার পরে রুহি কল কেটে দিল। মনে হয় রাগ করেছে। এদিকে আমি ভাবছি, আসলে রুহির সাথে যাওয়ার ইচ্ছে নেই, আর কাল রাফির সাথে দেখা করতে হবে। এগুলো আর না ভেবে গেলাম ঘুমোতে। আমার চোখে ঘুম আসে না। দিনটা যত ভালো যায়, রাত কিন্তু তত ভালো যায় না। রাত এমন একটা অন্ধকারে, যেটাতে শুধু অন্ধকারে কালো অতীতই মনে পড়ে। একটা দিনের শেষ যেভাবে সূর্য ডোবার সাথে সাথে শেষ হয়, সেখান থেকে শুরু হয় সেই অন্ধকার রাতটা, যা গভীর যত হয় ততটা কালো অতীত মনে পড়ে যায়, যেখানে প্রিয়জনের অবহেলা, ভালোবাসার মানুষের কাছে অবিশ্বাসের অপমানের পাত্র, তাছাড়া আর কিছুই ছিল না। তাকে আমি এখন অনেক ভালোবাসি, কিন্তু তাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। হয়তো সব ভালোবাসা পূর্ণতা পায় না, তবে তাকে অনেক ভালোবাসি আর বাসবো। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে খাবার তৈরি করে সাইদকে নিয়ে খাবার খেয়ে আবার দুজনে গল্প করতে করতেই 8:45 বেজে গেল। তাই সাইদকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে ঘুরতে যাব। সে ঘোরার কথা শুনে অনেক খুশি হয়, রেডি হতে গেল। কিছুক্ষণের ভিতরে দুইজন রেডি হয়ে চলে গেলাম পার্কে। সেখানে গিয়ে দেখি রাফি গাছের নিচে বসে আছে। তার কাছে গেলাম, তখন রাফি বলতে লাগলো, তো বন্ধুরা, গল্পটির প্রথম সিজন এখানে শেষ করা হলো।
এর বাকি কাহিনী এর পরের সিজনে জানতে পারবেন। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করতে বলবেন না। আর দেখা হচ্ছে পরের গল্পে। আর হ্যাঁ, আগের গল্পের অবশিষ্ট পর্বটা একদিন পরে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।